আমরা আগে নেরেশন চেঞ্জের 3টি ক্লাস করে নিয়েছি। আজকে আমরা নেরেশন চেঞ্জের ক্লাস 4 করব, মানে চতুর্থ ক্লাস করব। তো আমি আপনাদেরকে আগেও বলেছি যে আমি যে ভিডিওগুলো দেই কোথায় পাবেন, ইউটিউব চ্যানেল হেল্প হেডমাস্টার এই চ্যানেলে পাবেন, কিংবা আমার দুটি ওয়েবসাইট রয়েছে। এই একটা ওয়েবসাইট helpheadmaster.wordpress.com আর একটা হলো learnenglishRaiganj.wordpress.com। এখানে গিয়ে আপনারা খুঁজে পেয়ে যাবেন। তো আমি helpheadmaster.wordpress.com এই ওয়েবসাইটে ঢুকছি ক্রোম ব্রাউজারে। এই হচ্ছে আমার ওয়েবসাইট। এবার এটার কি করবেন, নিচে আপনি চলে আসেন। আগে দেখিয়েছি আপনাদেরকে, একবারে নিচের দিকে চলে আসেন। এই যে এদিকে ইংরেজি গ্রামার আমি লিখে রেখেছি, এদিকে অন্যান্য জিনিস রয়েছে। তো দেখেন এখানে একটু যদি নিচে আসি, এখানে আছে এই যে নেরেশন চেঞ্জ। তাহলে নেরেশন চেঞ্জে আমি ক্লিক করে নিচ্ছি। নেরেশন চেঞ্জ হচ্ছে ওপেন হয়ে গেল। এবার নিচে চলে আসি। এগুলো আমরা আগের ক্লাসগুলোতেই, আগের যে 3টা ক্লাস করেছি সেগুলোতেই করে নিয়েছি। তার জন্য যেখানে শেষ করেছি সেখানে চলে যাই। এইটাও হয়ে গেছে, এটাও হয়েছে। একটু আজকে আমরা প্রথমে এই জিনিসটা একটু দেখে নিই, তারপরে অন্যান্য আলোচনায় যাচ্ছি। যে দেখেন এখানে আমি কি লিখে রেখেছি, যে ইনভার্টেড কমা এর বাইরে থাকা ভার্বটি যদি পাস্ট টেন্সে থাকে, মানেটা কি? এই যে দেখেন ইনভার্টেড কমার বাইরে, এই যে ইনভার্টেড কমা কোনটা, এটা ইনভার্টেড কমার ভিতরে আছে এই জিনিসটা। তাহলে এর বাইরে কোনটা আছে, এটা বলছে এখানের যে ভার্বটা সেটা যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে ইনভার্টেড কমার মধ্যে যদি এই ওয়ার্ডগুলো থাকে, এই যে এই ওয়ার্ডগুলা, এটা একটু পরিষ্কার করে নিই। এটা পরিষ্কার করে দিলাম। যে তাহলে দেখেন যদি টুডে থাকে তাহলে কি হবে, দ্যাট ডে হবে। টু নাইট থাকলে দ্যাট নাইট হবে। লাস্ট ডে থাকলে দ্য প্রিভিয়াস ডে হবে। ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে হবে। টুমরো থাকলে দ্য নেক্সট ডে হবে। তারপরে কি আছে, দ্য নেক্সট ডে থাকলে দ্য ফলোইং ডে হবে। দিস থাকলে দ্যাট হবে। দিস থাকলে দোজ হবে। নাও থাকলে দেন হবে। হেয়ার থাকলে দেয়ার হবে। হেন্স থাকলে দেনস হবে। হায়ার থাকলে হায়ার হবে। এগো থাকলে বিফোর হবে। দাস থাকলে শো হবে। কাম থাকলে গো। এট ওয়ান্স থাকলে জাস্ট দেন। নেক্সট ডে থাকলে দ্য ফলোইং ডে। তবে একটা কথা আমাদের অবশ্যই মনে রাখতে হবে, দেখেন সেই কথাটা আমি এখানে লিখে দিয়েছি, যে মনে রাখতে হবে ইনভার্টেড কমার বাইরের ভার্বটি যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে তাহলে উপরের ওয়ার্ডগুলির কোনো পরিবর্তন হবে না। তাহলে এই জিনিসগুলো একটু আমাদের মনে রাখতে হবে। এবার আমি একটু নিচে চলে আসি। এই যে আমরা যে ইংরেজি বাক্যগুলো পড়ি, আমরা সাধারণত 5 ধরনের বাক্য পড়ি: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। এই 5 ধরনের বাক্য পড়ে থাকি আমরা। আজকে আমরা বিস্তারিতভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করব। তবে আমি নিয়মের মধ্যে যাব না। আপনারা অনেকে আবার নিয়ম বেশি ভালোবাসেন। আমি বইয়ের যা নিয়ম কানুন রয়েছে সেগুলো এখানে লিখে রেখেছি। আমি এই আলোচনায় যাচ্ছি না। আমি আগেও বলেছি, এখনও বলছি, আমি টোটাল ন্যারেশন করব ট্রিক্স দিয়ে। আমি কোনো নিয়মের মধ্যে যাব না। তো দেখেন এই যে এখানে একটা ন্যারেশন দেখেন, ডাইরেক্ট ন্যারেশন আমি নিয়েছি। করিম সেড টু মি আই অ্যাম ভেরি হাংরি। তো এটার ইনডাইরেক্ট ন্যারেশন করলে কি পরিবর্তন হবে, কোথায় কি হবে না হবে, আমি এই জায়গাতে টোটালটা আমি আলোচনা করে রেখেছি। এই জায়গার মধ্যে কেন পরিবর্তন হচ্ছে, কি পরিবর্তন হচ্ছে সেটা আলোচনা করে রেখেছি। তো আপনারা সেটা দেখে নিতে পারেন, পড়তে পারেন। আমি সেখানে যাচ্ছি না, আমি পরিবর্তনে চলে যাচ্ছি ট্রিক্সের মাধ্যমে। কেন, যে আপনারা বইয়ের মাধ্যমে পড়লে কিন্তু এই জিনিসগুলো আপনাদের লাগবে বইয়ের নিয়মে। তো আমি সেই নিয়মে যাচ্ছি না, আমি ট্রিক্স দিয়ে করব। তো দেখেন তাহলে করিম সেড টু মি কি বলছে, আই অ্যাম ভেরি হাংরি। করিম হলো এখানে বক্তা। করিম হচ্ছে মি মানে আমাকে, আমাকে বলছে, কি বলছে, আই অ্যাম ভেরি হাংরি। মানে করিম, আই বলতে এখানে কিন্তু করিম, করিম খুবই ক্ষুধার্ত। তাহলে এটা যদি আমরা ন্যারেশন করি তাহলে কি হবে, বক্তা প্রথমে বসে যাবে। তারপরে কি দেখেন এখানে সেড টু আছে। আমরা জানি সেড টু থাকলে তার পরিবর্তে আমরা টোল লিখব কখন, যদি সেড টু এর পরিবর্তে একটা অবজেক্ট থাকে। যেহেতু এখানে মি অবজেক্ট রয়েছে তার জন্য সেড টু এর পরিবর্তে টোল লিখব। যদি এই অবজেক্ট মি না থাকতো তাহলে কিন্তু আমরা সেড টুর পরিবর্তে টোল লিখতাম না, সেড টুই রেখে দিতাম। তারপরে আমি কি বলেছিলাম, যে ইনভার্টেড কমার ভিতরে, যদি ইনভার্টেড কমার ভিতরে যে বাক্যটি থাকবে, এই যে ডাবল ইনভার্টেড কমার ভিতরে যে বাক্যটা থাকবে সেন্টেন্সটা, সেটা যদি সাবজেক্ট দিয়ে শুরু হয় তাহলে কি হবে, এই কমাটা উঠে গিয়ে দ্যাট বসবে। যে দেখেন সাবজেক্ট এখানে হলো আই দিয়ে শুরু হয়েছে এই বাক্যটা, তার জন্য এই কমাটা উঠে গিয়ে দ্যাট বসলো।
এবার কি যে আমি বলেছিলাম যে ইনভার্টেড কমার ভিতরে যে আমাদের যে পার্সনগুলো থাকবে সেগুলো চেঞ্জ হবে। যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে সেই ফার্স্ট পার্সন বদলে কি হবে, বক্তাকে নির্দেশকারী প্রোনাউন বসবে। তো বক্তা এখানে করিম, করিমকে নির্দেশকারী প্রোনাউন কি হি। কেন? করিমটা হলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারকে নির্দেশকারী প্রোনাউন হলো হি। এখানে হিটা আমি সাবজেক্টিভ ফর্মে রেখেছি, কেন? আইটা সাবজেক্টিভ ফর্মে ছিল। আপনি মনে রাখবেন যাকে তুলে কিছু বসাচ্ছেন ওটা যে ফর্মে থাকবে, হ্যাঁ, যেটা বসাচ্ছেন সেটাও কিন্তু সেই ফর্মে হলে হবে। সাবজেক্টিভ ফর্মে যদি থাকে সাবজেক্টিভ ফর্মেই বসবে, অবজেক্টিভ ফর্মে থাকলে অবজেক্টিভ ফর্মে বসবে। আইটা এখানে সাবজেক্টিভ ফর্মে ছিল, তার জন্য আমি হিটাকে সাবজেক্টিভ ফর্মে লিখেছি। তারপরে বলেছিলাম কি ইনভার্টেড কমার ভিতরে যে ভার্বটি থাকবে সেটার পরিবর্তন হয় কখন? যদি ইনভার্টেড কমার বাইরে যে রিপোর্টেড ভার্বটা থাকে সেটা যদি পাস্ট টেন্সে থাকে। দেখেন এখানে সেইড পাস্ট টেন্সে রয়েছে, তার জন্য এই ভার্বটার পরিবর্তন ঘটবে। কিভাবে পরিবর্তন ঘটবে? আমি বলেছিলাম ভার্বটা যদি V1-এ থাকে তাহলে V2 হবে, যদি V2 থাকে তাহলে একটা হ্যাড হবে। কি হবে? একটা হ্যাড বসবে, তার সঙ্গে সঙ্গে যে ভার্বটা থাকবে তার V3 ফর্ম বা পাস্ট পার্টিসিপেল ফর্ম। তো এখানে দেখেন ভার্বটা আমাদের কি এম, তাহলে এমটা পরিবর্তন হবে। কেন? এখানে যেহেতু সেইড আছে মানে পাস্ট টেন্স আছে, তাহলে এম এর পরিবর্তে আমরা কি লিখব? দেখেন এমটা কোন ফর্মে আছে? V1 ফর্মে আছে, তাহলে এম এর V2 ফর্ম হলো কি? এম এর V2 ফর্ম হলো ওয়াজ, তার জন্য এম এর পরিবর্তে আমরা কি লিখলাম? ওয়াজ লিখলাম, আর বাকি বাদ যা আছে সেটাই লিখে দিয়েছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেখেন এখানে আমি একটু লিখে রেখেছি রিপোর্টিং ভার্বের পর অবজেক্ট না থাকলে সেইড অপরিবর্তিত থাকবে, যেটা এখানে আমি বললাম যে এখানে দেখেন অবজেক্ট ছিল বলেই কিন্তু সেইড টু এর পরিবর্তে আমরা টোল লিখেছি, সেটাই এখানে আমি জাস্ট এক নোটের মতো করে রেখে দিয়েছি। এবার দেখেন পরেরটা, মাই ফাদার সেড আই অ্যাম ইল। এটা কেন নিয়েছি? দেখেন মাই ফাদার এখানে হলো বক্তা, তারপরে হচ্ছে ভার্ব রয়েছে সেইড, সেইডের পরে কিন্তু এবার কিন্তু অবজেক্ট নেই, তার জন্য টুটাও নেই। তার জন্য কি হবে? এই সেইডের কোনো পরিবর্তন হবে না, এটা সেইডেই থেকে যাবে। তাহলে কি হলো? মাই ফাদার, এই মাই ফাদার বসে গেল, সেইডটার কোনো পরিবর্তন হবে না। যেহেতু ইনভার্টেড কমার ভিতরের অংশটা সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, আই হলো সাবজেক্ট, তার জন্য কি হবে? এই কমাটা উঠে গিয়ে দ্যাট বসবে, দ্যাট লিখেছি। এবার আইটার পরিবর্তে কি হবে? মাই ফাদারকে নির্দেশকারী প্রোনাউন বসবে। মাই ফাদার হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারকে নির্দেশকারী প্রোনাউন কিন্তু সাবজেক্টিভ ফর্মে হলো হি। তারপরে কি হবে? যেহেতু ইনভার্টেড কমার বাইরে যে রিপোর্টেড ভার্বটা রয়েছে সেই ভার্বটা কোন টেন্সে রয়েছে? পাস্ট টেন্সে, তার জন্য এই এমটার পরিবর্তন হবে। এমটা পরিবর্তন হয়ে কি হবে? এর যেহেতু এমটা হচ্ছে ফার্স্ট ফর্ম মানে V1 ফর্ম, তার জন্য এর V2 ফর্ম বসবে। এর এম এর V2 ফর্ম হলো কি? ওয়াস, তারপরে ইলটা বসে গেল। আমরা পরের প্রশ্নে আবার চলে যাই। দেখেন পরের প্রশ্নটা আমাদের কি রয়েছে? হি সেড ইউ ডিড দ্য ওয়ার্ক। বারবার আমি বলছি না, আপনারা বিরক্ত বোধ করবেন। হি সেড লিখে নিলাম, যেহেতু দেখেন ইনভার্টেড কমার ভিতরের অংশটা সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, ইউ দিয়ে শুরু হয়েছে, কমাটা উঠায় দ্যাট বসালাম। এবার দেখেন আমি বলেছিলাম যে ইউ যদি থাকে, ইউটা কি সেকেন্ড পারসন থাকলে এ কি করবে? এ তো বুঝতে পারবে না, এখানে বুঝতে পারবে না। ইনভার্টেড ইনডাইরেক্ট নারেশনে ইউটা থাকবে না, ইউর পরিবর্তে কি হবে? এই যে বাইরের যে অংশটা রয়েছে এর অবজেক্টকে নির্দেশকারী প্রোনাউন বসবে। তার মানে ইউকে কি করবে? এখানে যে অবজেক্টটা যদি থাকতো তাকে নির্দেশকারী প্রোনাউন বসবে। আমি আপনাদেরকে বলেছিলাম যে সেইডের পর যদি কোনো অবজেক্ট না থাকে তাহলে কি আপনি নিজেকেই ওখানে ধরে নেবেন। তার মানে এখানে কি আছে? মি আছে, আপনাকে এটা ভাবতে হবে কিন্তু। তাহলে ইউ কি করবে? এখানে মিকে নির্দেশকারী প্রোনাউন বসবে। ইউটা কোন ফর্মে রয়েছে? সাবজেক্টিভ ফর্মে, তাহলে হলো মির সাবজেক্টিভ ফর্ম কি? মির সাবজেক্টিভ ফর্ম হলো আই। তাহলে আমরা কি করব? এখানে একটা আই বসাবো। দেখেন আমি আই বসিয়েছি ইউর বদলে, নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবার দেখেন এখানে যে ভার্বটা রয়েছে V2 ফর্মে রয়েছে। আমি আপনাদের বারবার বলেছি এর আগেও, V2 ফর্মে থাকলে কি হবে? এটার পরিবর্তে আমরা হেড বসাবো একটা, আর এই ভার্বটার পাস্ট পার্টিসিপেল ফর্ম বসাবো। তাহলে আমি একটা হেড বসালাম, আর ডিডের পাস্ট পার্টিসিপেল ফর্ম হলো ডান, তাহলে ডান লিখলাম, আর দ্য ওয়ার্ক বসে গেল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পরের প্রশ্নে আবার চলে যাচ্ছি আমি। এখানে সব কারণগুলো লিখে রেখেছি যে আপনার যদি বুঝতে অসুবিধা হয়
তার জন্যই আমি এই কারণগুলা টোটালি দিয়ে রেখেছি। যাই হোক, পরের প্রশ্ন দেখেন, দ্য টিচার সেড টু মি উই আর মর্টাল। এইখানে কিন্তু একটা ট্রিক্স রয়েছে, তার জন্যই কিন্তু আমি এটা বলছি আপনাদেরকে। যে দেখেন, প্রথমে আমরা যা হচ্ছে সেটা লিখি, যে দ্য টিচার সেটা লিখে নিলাম, সেড টু এর পরিবর্তে আমরা কি লিখবো, টোল লিখবো, যেহেতু মিটা অবজেক্ট আছে, হ্যাঁ এখানে অবজেক্ট আছে সেড টু এর পরিবর্তে, তার জন্যই কিন্তু সেড টু এর পরিবর্তে টোল হয়ে গেল। এটা যেহেতু ইনভার্টেড কমার ভিতরের যে অংশটা রয়েছে ডাবল ইনভার্টেড কমার ভিতরে, সেটা সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, তার জন্য কি হবে, এই কমাটা উঠে গিয়ে দ্যাট বসবে। এইবার দেখেন, আমরা জানি এই উইটা কি ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন হলে কি হয়, সাবজেক্টকে নির্দেশকারী প্রোনাউন বসে বা বক্তাকে নির্দেশকারী প্রোনাউন বসে। কিন্তু এই বক্তাকে নির্দেশকারী প্রোনাউন কি, এটা কি থার্ড পারসন, এটা কোন ফর্মে আছে, প্লুরাল ফর্মে আছে, তাহলে একে নির্দেশকারী প্লুরাল ফর্মের একটা প্রোনাউন বসবে। কিন্তু হ্যাঁ এখানে কিন্তু সেটা হবে না, কেন, উই দিয়ে কিন্তু টোটাল মানব জাতিকে বোঝানো হচ্ছে। এখানে উই আর মর্টাল মানে আমরা মরণশীল, মানে আমরা মরণশীল বলতে কাকে বোঝানো হচ্ছে, মানুষ মরণশীল। তাহলে যদি কোনো হচ্ছে সাবজেক্ট বা অবজেক্ট দিয়ে পুরো মানব জাতিকে বোঝানো হয় বা টোটাল একটা জাতিকেই বোঝানো হয়, তাহলে কিন্তু তার কোনো পরিবর্তন হবে না, তাহলে উইটা উই থাকবে, এটারও বাকিটারও পরিবর্তন হবে না, যদিও এটা পাস্ট টেন্সে রয়েছে। অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে যদি কোনো চিরন্তন সত্য ঘটনা থাকে, তাহলে তার কোনো পরিবর্তন না করে সেভাবেই লিখে দিতে হবে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ আমরা দেখলাম, এরকমই সমস্ত কিছু নিয়ম। হ্যাঁ, নেক্সট টাইমে আমরা যখন আরও উদাহরণ নিব, প্রচুর পরিমাণে অ্যাসার্টিভ সেন্টেন্সের হচ্ছে ন্যারেশন চেঞ্জ করব, ঠিক আছে। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জের নিয়মগুলো টোটালি দেখলাম। এখানেই আমি আজকের ক্লাসটা স্টপ করছি। ধন্যবাদ।